আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে। প্রিয় দর্শক, শ্রোতা এবং শিক্ষার্থীরা, চলুন শুরুতেই দেখে নিই কী কী থাকছে আমাদের আজকের এপিসোডে। বাংলাদেশ বিষয়াবলী অংশে ছাত্র জনতার আন্দোলনে যে নিহত এবং যে হতাহতের ঘটনা রয়েছে এবং এটা নিয়ে জাতিসংঘের যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের, সেইটি নিয়ে কথা বলবো। এছাড়া সরকারি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদগুলো, সেগুলোতে যে বিভিন্ন রকম রদবদল এসেছে সেগুলোর আমরা দেখতে পারবো। এগুলো নিয়ে অলরেডি আমরা গত পর্বগুলোতেও কথা বলেছিলাম কিছু। আজকে ডিটেলস এই 18 আগস্ট পর্যন্ত যতজন পদত্যাগ করেছে বা রদবদল হয়েছে সেটা নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক বিষয়গুলি অংশে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী এবং এমপক্স ভাইরাসটা কীভাবে ছড়ায়, কোথায় রয়েছে, কী সতর্কতা, এই বিষয়গুলো থাকবে। এছাড়া আমাদের যে রেগুলার ফিচার্স, তথ্য প্রযুক্তি, স্পোর্টস এবং ইতিহাসের পাতা এই সপ্তাহে এবং অন্যান্য আরও খবর থাকবে। প্রিয় দর্শক, শ্রোতা এবং আমাদের শিক্ষার্থীরা, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনের ৭৯তম পর্বে। আপনাদের সাথে আছি একদম প্রথম পর্ব থেকে আমি ইহতেশামুল আলম মারুফ। আশা করছি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, আমাদের যে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, এবং কে কোথা থেকে শুনছেন, যুক্ত হচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন যারা আজকেই প্রথম শুনছেন বা যারা এই বিষয়টার সাথে নতুন যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন হচ্ছে প্রতি সপ্তাহে ঘটে যাওয়া জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী রূপে আমরা উপস্থাপন করে থাকি। রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখানে উপস্থাপন করে থাকি। এবং লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে পরিবেশিত তথ্যগুলো আপনাদের এমসিকিউ, রিটেন, ভাইবা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার সবগুলো ক্ষেত্রেই, সবগুলো স্তরে আপনাদেরকে উপকৃত করবে। আমরা যেটা করে থাকি, সাম্প্রতিক ঘটনাগুলোর সাথে মৌলিক তথ্যগুলোর সংমিশ্রণ ঘটিয়ে আপনাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করে থাকি। ইতিহাসের আলোকে বর্তমান সময়কে বিশ্লেষণ করবার একটা প্রয়াস থাকে আমাদের বিভিন্ন ফিচারগুলোতে। আমরা সর্বাধিক অথেন্টিক এবং নির্ভরযোগ্য উৎস থেকেই আপনাদের কাছে তথ্য সংগ্রহ পরিবেশন করে থাকি। যেহেতু এটা উইকলি, আমরা এটাকে বুলেটিন বলছি, সেহেতু এটা রেগুলার যে ক্লাসগুলো, সেই ক্লাসের মতন দৈর্ঘ্য থাকে না। এখানে আমরা মূল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আলোচনা করি এবং এগুলোর উপরে আমরা একটা পিডিএফ দিয়ে দিই। এবং লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনের আজকের এই ভিডিও ক্লাস, পিডিএফ এবং গত এক সপ্তাহের যে নিউজ স্পিকার রয়েছে, সেই নিউজ স্পিকারের উপরে কিন্তু একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবারে। সেই পরীক্ষাটিতে অংশ নিয়ে কিন্তু আপনারা আপনাদের সাম্প্রতিক যেই জ্ঞান, সেটিকে যাচাই করে নিতে পারেন, সাম্প্রতিক সাধারণ জ্ঞানকে। এবং আজকের এই পর্বেও কিন্তু কুইজ থাকবে, সেই কুইজেও আপনারা অংশ নিতে পারবেন। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমেই বড় মতন বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করছি। বাংলাদেশ বিষয়াবলীতে যেমনটি হাইলাইটসে আপনারা দেখছিলেন যে আমরা জাতিসংঘের যেই প্রাথমিক প্রতিবেদন, সেই প্রতিবেদনটা নিয়ে কথা বলবো। ছাত্র জনতার যেই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যাই বলুন না কেন, এবং সেটিতে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 জন শিশুসহ কমপক্ষে 650 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন। সম্প্রতি জেনেভা থেকে প্রকাশিত এই সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউম্যান রাইটস কনসার্নস, এখানে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আননেসেসারি অ্যান্ড ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এই শিরোনামে এই প্রতিবেদনটি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। 10 পাতার এই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে যে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং শিশুসহ যেই সংখ্যাটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 650 জন নিহত হওয়ার কথা তারা বলছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন সম্পর্কে কিছু মৌলিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিব প্রাসঙ্গিকভাবে। 1946 সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কমিশন মানবাধিকারের সার্বজনীন ঘোষণার খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে। কমিটির প্রস্তুতকৃত খসড়া 1948 সালের 10 ডিসেম্বরের ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়। মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় মোট 30টি অনুচ্ছেদ রয়েছে এবং প্রতি বছর 10 ডিসেম্বরকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।
তিনটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম প্রাসঙ্গিক, এবং তিনটি তথ্যই বেশ গুরুত্বপূর্ণ। এরই সাথে সাথে জানিয়ে দিব বাংলাদেশেও কিন্তু মানবাধিকার কমিশন রয়েছে, একটি জাতীয় মানবাধিকার কমিশন। সে সম্পর্কিত কিছু তথ্য। জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে বাংলাদেশ সরকারের দীর্ঘ আকাঙ্ক্ষিত সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা মানবাধিকারের যে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনাকে বিচারের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন 2009 দ্বারা 2010 সালের 22 জুন এটি গঠিত হয়েছিল, এবং এখানে একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং 5 জন অবৈতনিক সদস্যর সমন্বয়ে এই কমিশনটি গঠন করা হবে। জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বায়ত্তশাসিত এবং এটি রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের অনুযায়ী একটি সরকারি সংস্থা। এটার বর্তমান চেয়ারম্যান রয়েছেন সর্বশেষ, আমি যদি ভুল না করে থাকি, যিনি ডক্টর কামাল উদ্দিন আহমেদ, এবং কমিশনের যারা সভাপতি এবং অন্যান্য সদস্যরা 3 বছরের মেয়াদে নিয়োগপ্রাপ্ত হবেন। রাইট, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর হয়তো অনেকে শুনেছেন। বর্তমানে যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি সংবাদ মাধ্যমে এই জিনিসটি বলেছেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা হত্যা, গণহত্যা এবং নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত 9 জনের বিরুদ্ধে তদন্ত করার একটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কি থাকছে, যেটি বলা হচ্ছে যে 1973 সালে প্রণীত আইনের 3(1) ধারায় বলা আছে যে আইনের 2 নং উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি আইনটা 1973 সালে প্রণীত এবং আইনের 3(1) ধারাতে এই কথাটি বলা হচ্ছে। সো মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে, এবং এই আইনের অধীনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাইট, শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে বা যে মামলাগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে ঢাকায় 2 জন শিক্ষার্থী হত্যার মামলা, শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে মামলা, খালেদা জিয়ার গাড়ি বহরে ঘটনার মামলা, চট্টগ্রামে শিক্ষার্থী হত্যা মামলা সহ আরও বিভিন্ন ধরনের গত 6 দিনে মোট 15টি মামলা হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং এর সংক্রান্ত ডিটেলস আমাদের পিডিএফে থাকবে। পিডিএফটা অবশ্যই আপনারা দেখবেন, পিডিএফটা আমাদের অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি বিষয় ছিল কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার, এবং 1973 সালের যে আইনটার কথা বলছিলাম সে আইনে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। এবং এই ধারা অনুযায়ী হত্যা, নির্মূল, দাসত্ব, নির্বাসন, কারাবরণ, অপহরণ, বন্দীকরণ, নির্যাতন, ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। আর ইতিমধ্যেই যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক্সিস্টিং যেই সমস্ত প্রসিকিউটর ছিলেন তারা পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন এবং আলতাফ উদ্দিন আহমেদ। রাইট, এরপরে এই প্রাসঙ্গিক আরেকটি বিষয়, গুম বিষয়ক কনভেনশন, জাতিসংঘের একটি যে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম বিষয়ক একটি কনভেনশন রয়েছে, যেটাতে বাংলাদেশ এখনও স্বাক্ষর করেনি, কিন্তু স্বাক্ষর করবার ব্যাপারে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা এই বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআর বাংলাদেশ অংশের পর্যালোচনা, এটি জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল, এবং ওই পর্যালোচনায় বাংলাদেশ পরিস্থিতির উন্নয়নে 110টি দেশ এবং 301টি সুপারিশ পেশ করে। সুপারিশের মধ্যে গুম বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করার পরামর্শ ছিল।
জাতিসংঘের প্রায় সব মৌলিক চুক্তির পক্ষভুক্ত হলেও এখন পর্যন্ত বাংলাদেশ এই সংস্থাটির গুম থেকে রক্ষার যে আন্তর্জাতিক কনভেনশন সেটিতে স্বাক্ষর করেনি। এবং যেটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই মানবাধিকার ইস্যুকে বিশেষ গুরুত্ব দিতে চায় এবং গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করতে সম্মত হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং এটা নিয়ে কিন্তু আমরা একটা ইনফোগ্রাফিও ইতিমধ্যে আমরা তৈরি করেছি আপনাদের জন্য, যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যেই রাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন। যেমন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি। সংবিধানের 95(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। তিনি দেশের 25তম প্রধান বিচারপতি এবং এর আগের যিনি বিচারপতি ছিলেন তার ওবায়দুল হাসান, তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়াও আরও অন্যান্য যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পদগুলোতেও কিন্তু পরিবর্তন এসেছে। যেমন আমি একটু বলি আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাইট, অ্যাটর্নি জেনারেল পদে জনাব আসাদুজ্জামান আছেন, তিনি এম.এ. আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল। আশা করি পিডিএফে আপনারা আরও ক্লিয়ার দেখতে পাবেন বিষয়টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান এইচ মনসুর, তিনি দেশের 13তম গভর্নর হলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তিনি সাবেক একজন অর্থনীতিবিদ বা ইকোনমিস্টের দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানটার এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড, তার চেয়ারম্যান হয়েছেন আব্দুর রহমান। এছাড়া ঢাকা ওয়াসার কথা অনেকেই জানেন, ঢাকা ওয়াসার যিনি পরিচালক ছিলেন তাকসিম আহমেদ, তার জায়গাতে বিতর্কিত ছিলেন তিনি, তার জায়গাতে এ.কে.এম. শহীদুদ্দিনকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মাহবুব মোর্শেদ। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম এনডিসি। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, যেটা মহাপরিদর্শক হয়েছেন মেজর জেনারেল ফয়জুর রহমান। আনসার এবং ভিডিপির পরিচালক হয়েছেন মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, আপনার ইনফোগ্রাফিটাতে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, যেটা বলছিলাম যে এই পদের পরিবর্তনগুলো আনা হয়েছে এবং বেশ কিছু পরিবর্তন ইতিবাচক একটি ধারণা প্রতিষ্ঠা করেছে। যেমন প্রথমে যার কথা বলছিলাম সৈয়দ রেফাত আহমেদ, তিনি বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি। সর্বশেষ আপিল বিভাগের বিচারপতি করে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি বেশ উচ্চশিক্ষিত এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থানাধিকার লাভ করেছিলেন ল ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীতে 1983 সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তিনি আবার একটি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। সো বলা চলে সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোতে যেরকম চিফ জাস্টিস নিয়োগ দেওয়া হয় এই ধরনের অক্সফোর্ড কেমব্রিজের গ্র্যাজুয়েট, সেরকম একজন বিচারপতি পেয়েছে বাংলাদেশ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি ধন্যবাদ পেতেই পারে। বেশ ভালো ইতিবাচক পরিবর্তন এটি আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী যেগুলো রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে, ব্যাপক পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, যদিও সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, যেটা পুরোপুরি স্থানীয় সরকার অন্তর্ভুক্ত নয়, এগুলোতে সংশোধনীর মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে গত 18 আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় নিম্নোক্ত আদেশগুলো জারি করে। দেশের সকল অর্থাৎ প্রায় 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। মেয়রের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়া দেশের 323টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। দেশের মোট 330টি পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। পরবর্তী আদেশ জারি পূর্ব পর্যন্ত এই আদেশগুলো বহাল থাকবে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদ।
আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হয়ে থাকে এবং এই পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় অনেক সময়। পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা সহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ কোনো বয়সসীমার উল্লেখ নেই এবং এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত আদেশের বিধানটি বিলুপ্ত করে একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা সব প্রধান খবরগুলো। আমরা এবার জানিয়ে দেব কিছু টুকরো খবর। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা সহ মোট ১৭ জন উপদেষ্টা প্রাথমিক অবস্থায় তাদেরকে নির্বাচন করা হয়েছিল এবং তারা শপথ নিয়েছিলেন এবং পরবর্তীতে আরও নতুন ৪ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক আমলা আলী ইমাম মজুমদার এবং ফজল কবির খান, এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে কিছুটা রদবদল করা হয়েছে। গ্রাফিতি শব্দটার সাথে আপনারা হয়তো পরিচিত, আপনার চারপাশে গ্রাফিতি আপনারা দেখতে পাচ্ছেন। যেই যারা আন্দোলনকারী বা নতুন যে জেনজি জেনারেশন তরুণ প্রজন্মের কাছে এই গ্রাফিতি একটি প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা দিয়েছে এবং এটি বেশ প্রভাব বিস্তার করেছে। সারা দেশেই মূলত গ্রাফিতিতে ছেয়ে গেছে এই সময়। গ্রাফিতি হচ্ছে একটি ইটালিয়ান শব্দ, গ্রাফিতিয়াতো থেকে আসে, যার অর্থ হচ্ছে খচিত। গ্রাফিতি শব্দটি শিলালিপি, চিত্র অঙ্কন এবং এই ধরনের শিল্পকে বোঝায়। প্রাচীন সমাধি বা ধ্বংসাবশেষের দেওয়ালের মধ্যে এগুলোকে পাওয়া যায়। সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত একটি খবর রয়েছে যে ২০১৪ সালের ৫ই জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি তুলে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ৯৬ অনুচ্ছেদের পরিবর্তন এনে বিচারকের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, যেটি ১৯৭২ সালের সংবিধানেও ছিল। এবং এটির হচ্ছে যে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ এবং বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের উপর শুনানি হবে। বর্তমানে বাংলাদেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বর্তমানে ২২৬-এ দাঁড়িয়েছে। সম্প্রতি আরও ২টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে। এগুলো হচ্ছে আশুলিয়ার সাদাতিয়া সোয়েটার্স এবং গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিন টেক্স লিমিটেড। আর বাংলাদেশের এখন জিআই পণ্য একটা সময় বেশ এটি গুরুত্বপূর্ণ খবর ছিল, বাট এখন জিআই পণ্যের ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক বেশি সিনসিয়ার হয়েছে এবং জিআই পণ্য পাওয়ার সংখ্যাটা বেড়ে গেছে। লিস্টে আরও অর্থাৎ পাইপলাইনে অনেকগুলো পণ্য রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ৩২টি পণ্য পরিপূর্ণভাবে জিআই সনদ পেয়েছে এবং আবেদন জমা হয়েছে আরও ৯৭টি পণ্যর। আশা করা হচ্ছে যে এই পণ্যগুলো একটা সময় জিআই পণ্য অন্তর্ভুক্ত হয়ে যাবে। শেষ করছি বাংলাদেশ বিষয়বলী সংক্রান্ত সব খবরগুলো, অন্যান্য খবরে যাব। তবে তার আগে একটি কুইজ। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপরে একটি কুইজ। আশা করছি যে এই কুইজে আপনারা সবাই অংশ নেবেন। আমি কুইজটি দেখিয়ে দিচ্ছি। দেশের ২৫তম প্রধান বিচারপতি কে? 4টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন: আবু সাদাত মোহাম্মদ সায়েম, সুরেন্দ্র কুমার সিনহা, সৈয়দ রেফাত আহমেদ এবং হাসান ফয়েদ সিদ্দিকী। আশা করছি যে এই প্রশ্নের উত্তর সকলে দিতে পারবেন। লামিয়া আক্তার একটি কমেন্ট করেছেন তার নেট প্রবলেম নিয়ে। আশা করছি যে তার নেট প্রবলেমটি সলভ হয়ে গেছে এতক্ষণে। দেশের ২৫তম প্রধান বিচারপতি কে? প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সঠিক উত্তর জানিয়ে দিব। আপনাদের কাছ থেকেও উত্তর আশা করছি। লাইভ এমসি উইকলি বুলেটিন আমাদের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে সরাসরি এটি সম্প্রচারিত হচ্ছে। আমি সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। দেশের ২৫তম প্রধান বিচারপতি, 4টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তাকে নিয়ে আমরা আলোচনা করেছি আজকে। তিনি হচ্ছেন অপশন গ সৈয়দ রেফাত আহমেদ। তিনি দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন। এবং বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কিন্তু আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ই নভেম্বর ১৯৭৫ পর্যন্ত বিচারপতি ছিলেন।
এবারে চলে যাব আন্তর্জাতিক বিষয়গুলি সংক্রান্ত সংবাদগুলোতে। প্রথমেই এমপক্স ভাইরাস নিয়ে কথা বলবো। এমপক্স ভাইরাসের নাম হয়তো অনেকে শুনেছেন, এবং আমার জানার মতো এখনও এটা বাংলাদেশে আতঙ্কের কিছু হয়নি, বা বাংলাদেশে কোথাও সম্ভবত সর্বশেষ যে আমার কাছে যে তথ্য শনাক্ত হয়নি। আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে একটি জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটাকে মাঙ্কি পক্স বা এই নামে পরিচিত, বা এমপক্স। এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। এমপক্সের যে লক্ষণগুলো হচ্ছে, যে এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পিঠে এবং পেশিতে ব্যথা ইত্যাদি, এবং আরও বেশ কিছু লক্ষণ রয়েছে। ফুসকুনি হয় এবং বিভিন্ন ধরনের দাগ হয়। এটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার অনেকগুলো দেশে এটি ছড়িয়ে পড়েছে, এবং যেমন রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াতেও এটি দেখা গেছে। রাইট, এমপক্স কিভাবে ছড়ায়? এমপক্স সংক্রামিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। এমপক্সের টিকা আছে, তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকছে কেবল তারাই এটি পেতে পারে। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলবো। কুরস্ক অঞ্চলে দখল এবং পুনরুদ্ধারের পাল্টাপাল্টি দাবি করছে ইউক্রেন এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান অভিযানে নতুন করে অগ্রগতির দাবি করেছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেন দাবি করেছে যে তারা 1100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা। এদিকে রাশিয়া ও ইউক্রেনি বাহিনীর হাত থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলে একটি গ্রাম দখল মুক্ত করার দাবি করেছে। 2 বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন গত 6 আগস্ট পাল্টা অভিযান শুরু করেছিল। এবং এই রাশিয়া ইউক্রেনের এই সাম্প্রতিক যেই যুদ্ধ যেটি চলছে, এবং যুদ্ধের বর্তমান যেই একটি হিট মোমেন্ট চলতেছে, এটার পরিপ্রেক্ষিতে সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি হতে পারে, যেমনটি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে পশ্চিমা সামরিক সরঞ্জামের উপস্থিতি, বেসামরিক অবকাঠামো আক্রমণে, পশ্চিমা গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি রাশিয়ার ভূখণ্ডে আক্রমণে বিদেশিদের অংশগ্রহণের একটি অকাট্য প্রমাণ, এবং এসব বিবেচনায় যে কেউ একটি উপসংহারে আসতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এ ধরনের কিছু আরও জিনিসটা ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন দেশে, যেটি তারা বলতে চাচ্ছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটি দাবি করেছেন যে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা যে সামরিক জোটগুলো। রাইট, তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগকে অস্বীকার করেছে। তারা এটি ইউক্রেনের হামলা বলেই তারা সেটিকে আখ্যায়িত করছে। এবারে জানিয়ে দিব ফিলিস্তিন ইসরায়েলের পরিস্থিতি। আমরা প্রতি সপ্তাহে ফিলিস্তিন ইসরায়েল যেই অক্টোবরের 2023 যেই গাজার যেই সংঘাত, সেই সংঘাতের পর থেকে আমরা এটা নিয়ে বলে যাচ্ছি, এটার বিভিন্ন আপডেট। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজাতে খুব দ্রুত একটি যুদ্ধবিরতির চেষ্টা করছেন এবং সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে গেছেন, এবং দ্রুত যেন অস্ত্রবিরতি চুক্তি হয় সেজন্যই মূলত তার এই সফরটি। ইসরায়েল এবং হামাসের সংঘাত শুরুর পর এটি ব্লিংকেনের 9মবারের মতন মধ্যপ্রাচ্য সফর। এই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্য নেতাদের সঙ্গে কথা বলবেন। রাইট, এবং আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা আরেকটি সংবাদে। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে পদচ্যুত করেছেন সে দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দিয়েছেন, এবং এর পরদিনই ফেউ থাই পার্টির প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। থাইল্যান্ডের বর্তমান সরকার 11 দলের জোটের সমন্বয়ে গঠিত, এবং এই জোটটির সবচেয়ে বড় দল হচ্ছে ফেউ থাই পার্টি। শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেছেন। শ্রেতাকে নিয়ে ফেউ থাই পার্টির 3 জন সাংবিধানিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব পদ হারিয়েছেন। 16 আগস্ট দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে আইন প্রণেতারা 37 বছর বয়সী, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। তিনি সাবেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। তিনি 319টি ভোট পেয়েছিলেন। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে তিনি, এবং দেশটির রাজা মহাভাজিরালংকর্ন তিনি এই নিয়োগটি দিয়েছেন। থাই শব্দের একটি অর্থ হচ্ছে মুক্ত, এবং থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত অঞ্চল বা মুক্তভূমি। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যার আয়তন হচ্ছে 1,98,117 বর্গ মাইল, যার রাজধানী ব্যাংককে এবং জনসংখ্যা থাই, এছাড়া কিছু চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, যার ভাষা হচ্ছে থাই, এবং তাদের প্রধান ভাষা হচ্ছে বৌদ্ধ। এছাড়া ইসলাম ধর্মের অনুসারীও কিছু রয়েছেন। মুদ্রার নাম হচ্ছে বাত। এই তথ্যগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ। দেশটির রাজধানী, মুদ্রা বা দেশটির আয়তন ইত্যাদি বিষয় অনেক সময় পরীক্ষাতে আসে। যখন যে দেশগুলো আলোচনায় থাকে বিভিন্ন কারণে, সেই দেশগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আন্তর্জাতিক বিষয়গুলো সংক্রান্ত মূল নিউজগুলো জানিয়ে দিলাম। এবারে জানিয়ে দিব কিছু টুকরো খবর। ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং ভারতের নরেন্দ্র মোদী এটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। ভারত 2023 সালের 12 থেকে 13 জানুয়ারি প্রথম ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট, এবং একই বছরের 17 নভেম্বর দ্বিতীয় সামিট আয়োজন করেছিল। তবে দুটি সম্মেলনে ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়েছিল, এবং এই সম্মেলনগুলোতে প্রায় 100টির বেশি দেশ অংশ নিয়েছিল। ব্রাজিলে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, যার পূর্ব নাম ছিল টুইটার। তারা ব্রাজিলে নিজেদের সাম্প্রতিক সময়ে একটি ব্যবসায়িক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মূলত সেন্সরশিপ ইস্যুতে সরকারি চাপের বহিঃপ্রকাশ হিসেবেই এক্স এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এলন মাস্ক। তবে ব্যবহারকারীদের জন্য সব ধরনের সেবা দেশটিতে আগের মতোই চালু থাকবে, এমনটি বলছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আর্নেস্টো হচ্ছে একটি হ্যারিকেনের নাম, যেটি স্থানীয় সময় শনিবার বারমুডাতে আঘাত হেনেছে, এবং এই সময় সেখানে প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যায়। এই যে সাইক্লোন, হারিকেন, টাইফুন, এটা আসলে বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের নামকরণ করা হয়, এবং এই অঞ্চল যেটা এই বারমুডা বা এই যে অঞ্চলগুলো, রিজনগুলো রয়েছে নর্থ আমেরিকার, সেই জায়গাগুলোতে এটার নাম হয় হারিকেন, এবং আমাদের দেশে সেটা হয় সাইক্লোন, এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গাতে সেটার নাম বিভিন্ন সময় টাইফুন বা আরও অন্যান্য নামে নামকরণ করা হয়। টাইম ম্যাগাজিন 2024-এর বর্ষসেরা শিশু হয়েছেন ভার্জিনিয়ার 15 বছর বয়সী হেমান বেকেলে। তিনি ক্যান্সারের চিকিৎসায় সাবান আবিষ্কার করে টাইম ম্যাগাজিনের 2024 সালের বর্ষসেরা শিশু নির্বাচিত হয়েছেন। 15 বছর বয়সী শিশু। টাইকি হচ্ছে মহাকাশে নিজেদের প্রথম আর্থ ইমেজিং স্যাটেলাইট পাঠিয়েছে যুক্তরাজ্যের যেই সামরিক বাহিনী। টাইকি নামের এই স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের অবস্থান এবং যানবাহন সহজেই শনাক্ত করা যাবে। শক্তিশালী বিভিন্ন সেন্সর থাকায় মেঘের মধ্য দিয়ে ছবি ধারণের পাশাপাশি রেডিও ট্রান্সমিশনের তথ্য সংগ্রহ করতে পারে স্যাটেলাইটটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্পেস এক্সের ফ্যালকন রকেটে করে মহাকাশে যাওয়া টাইকি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এবারে জানিয়ে দেব এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ দিবস এবং প্রতিপাদ্যর কথা। বিশ্ব আলোকচিত্র দিবস বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ছিল 19 আগস্টে, যেটি ড্যাগুই রিও টাইপ ফটোগ্রাফি মুক্তির ওই দিনটি স্মরণে প্রতি বছর 19 আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়। 1839 সালে 19 আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দিয়েছিল। বিশ্ব মানবতা দিবস, এটিও 19 আগস্টে। 2008 সালে 19 আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরের বছর থেকে এই দিবসটি পালন করা শুরু হয়। এবারে জানিয়ে দেব তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদ। এই সপ্তাহে সায়েন্স অ্যান্ড টেক ওয়ার্ল্ডের কিছু আপডেটস আমাদেরকে জানিয়ে দিব। প্রথমেই থাকছে মার্স ইনসাইড ল্যান্ডারের খবর। সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলের ভূপৃষ্ঠের অনেকটা গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান মার্স ইনসাইড ল্যান্ডারের পাঠানো তথ্য উপাত্ত ব্যবহার করে এক গবেষণায় তথ্য জানা গেছে। রক্তিম গ্রহ মঙ্গলে
সাল থেকে অবস্থান করছে ইনসাইট ল্যান্ডার। 4 বছরের বেশি সময় ধরে এই রোবট যানটি এই গ্রহে ভূকম্পন সংক্রান্ত উপাত্ত পরিমাপ করেছে। এছাড়া কিভাবে ভূমিকম্পে সেখানকার পৃষ্ঠভাগ কেঁপে ওঠে সেটি পরীক্ষা এবং ভূপৃষ্ঠের নিচে কোনো উপকরণ বা পদার্থ রয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করার কাজ করছে এই রোবোটিক যানটি। এরপরে যেটি দেখতে পাচ্ছি গ্রাফিন হচ্ছে বিজ্ঞানের জগতে সুপার ম্যাটেরিয়াল তথা বিস্ময় একটি বস্তু। মূলত কার্বনের এক অণু সমান পুরো একটি স্তরকে বলা হয় গ্রাফিন। এর গঠন এমন যে এটি নমনীয় হলো, এর দুর্দান্ত মজবুত, টেকসই এবং বিদ্যুৎ পরিবাহী। 2004 সালে এটা আবিষ্কৃত হওয়ার পর থেকে নানামুখী ব্যবহার এবং চাহিদা বেড়ে চলেছে, আর সেই চাহিদা পূরণে এখন নেতৃত্ব দিচ্ছে চীনে নতুন উৎপাদনশীল শক্তি বিকাশেও ভূমিকা রাখছে গ্রাফিন উৎপাদনে বড় অগ্রগতি অর্জনকারী একটি প্রতিষ্ঠান হলো পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিংবো শহরের ন্যাশনাল গ্রাফিন ইনোভেশন সেন্টার বা এনজিআইসি। আরেকটি খবর মেগা কোয়াকের খবর। আর্থকোয়াকের যেই মাত্রা যখন 8 রিক্টার স্কেলের বেশি হয়ে যায় তখন সেটাকে মেগা কোয়াক বলা হচ্ছে, যে 8 কিংবা ততোধিক মাত্রার ভূমিকম্পকেই এটি বলা হয়। এবং সম্প্রতি জাপানে 16 আগস্ট এই সময় 7.1 মাত্রা একটি ভূমিকম্প হয়েছে, এবং এরপরে নানকাই ট্রাফের পাশে একটি বড় ধরনের ভূমিকম্প বা মেগা কোয়াকের একটি সতর্কতা জারি করেছে সেই দেশটি। এই সতর্কতা জারির পর থেকে কিউশু অঞ্চলে একটি আসন্ন দুর্যোগের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। জাপানকে ভূমিকম্পের একটি দেশ বলা যায়। জাপানের রেগুলার এই ধরনের ভূমিকম্প, এবং সম্প্রতি ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে। এই রিজিয়নটা বেশ ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল। রাইট, এবারে চলে যাচ্ছি স্পোর্টস নিউজে। 2025 সালের নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, যেটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে, আইসিসি এই টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে। আগামী বছর 18 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। 16 দলের এই টুর্নামেন্টের ম্যাচ হবে 41টি, এবং 16টি দলকে ভাগ করা হয়েছে চারটি পর্বে, চারটি গ্রুপে। আরেকটি খবর রয়েছে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই তথ্য জানিয়েছেন। আসিফ মাহমুদ বলছেন যে ক্রীড়াবিদদের মানসিক এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতন এটি নির্মিত হতে যাচ্ছে। আমাদের শেষ ফিচারটি চলে যাচ্ছি ইতিহাসের পাতায় এই সপ্তাহে। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন 15 আগস্ট 1975 সাল, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্থপতি শেখ মুজিবুর রহমান, তিনি সপরিবারে নিহত হয়েছিলেন 15 আগস্ট 1975 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসিয়াল এবং কিছু সৈনিক তাকে সপরিবারে হত্যা করে। 14 এবং 15 আগস্ট 1947 সাল ব্রিটিশদের বিদায় এবং ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনমুক্ত হয়ে 1947 সালের 15 আগস্ট জন্ম নিয়েছিল স্বাধীন রাষ্ট্র ভারত। এছাড়া 14 আগস্ট পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, এবং বাংলাদেশের এই ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ ছিল। সেই হিসেবে 1947 সালে এই ভূখণ্ড প্রাথমিক স্বাধীনতা পায়। পরবর্তীতে আবার 1971 সালে পশ্চিম পাকিস্তানি গোষ্ঠীর সাথে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। এবং এই হালের এই 5ই আগস্টের যেই সংগ্রাম, এটিকেও অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন বাংলাদেশে। এরপরে যেটা, সেটি হচ্ছে 2021 সালের ঘটনা। 2001 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা করেছিল, সে সময় যেই তালেবান সরকার ক্ষমতায় ছিল, তারা প্রায় 20 বছর সংগ্রাম করবার পর বিজয় বেশে আবার 2021 সালে তারা ক্ষমতায় ফিরে আসে। যদিও তালেবান সরকার 3 বছর অতিবাহিত করেছে, কিন্তু এখন এই সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো স্বীকৃতি দেয়নি। আরেকটি খবর রয়েছে আমাদের কাছে 12ই আগস্ট 1945 সালে। আমরা ইতিহাসের পাতায় সপ্তাহে যেটা করি, যে এই সপ্তাহের এই দিনগুলোতে ঘটে যাওয়া ইতিহাসের পাতায় মোড় পরিবর্তনকারী যে ঘটনাগুলো, সেগুলোকে উল্লেখ করে থাকি আপনাদের কাছে। এবং এগুলো থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। উত্তর এবং দক্ষিণ কোরিয়া বর্তমানে যে দুটি স্বতন্ত্র রাষ্ট্র, এই দুটি রাষ্ট্রের বিভক্তি আমরা দেখতে পাচ্ছি 1945 সালে। এই 1945 সালের 15ই আগস্ট
এটি মুক্তি স্বাধীনতার মুখ দেখে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। প্রায় ৩৫ বছর পরে মার্কিন এবং সোভিয়েত বাহিনী কোরিয়ান উপদ্বীপে জাপানের দখল ছেড়ে যায়, ফলে জাপানি ঔপনিবেশিকতা কাটিয়ে স্বাধীনতা লাভ করে কোরিয়া। পরবর্তীকালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামে দুটি আলাদা রাষ্ট্র হয়। এটি সম্ভবত 15 আগস্ট হবে। তারপর আমরা যদি এটা চেক করে পিডিএফে চেঞ্জ করে দেবো যদি তারিখটা হয়। রাইট, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে আরও একটি কুইজ। আশা করছি এই কুইজটিও আপনারা সঠিক উত্তর দিতে পারবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে কিছু অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেব কুইজে যাওয়ার আগে। লাইভ এমসিকিউতে যেই নতুন এখন রুটিন পরীক্ষা এবং অন্যান্য যে চলমান অপারেশনগুলো রয়েছে, লাইভ এমসিকিউতে একটি মেগা ডিসকাউন্ট অফার চলছে। পুরো দেশ এবং সকল ছাত্রছাত্রীদের সার্বিক অবস্থা বিবেচনা করে এই বার্ষিক এবং ষান্মাসিক প্যাকেজের পরিমাণ এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যেটি 1499 টাকার প্যাকেজ 500 টাকা ডিসকাউন্টে মাত্র 999 টাকা পেয়ে যাবেন, আর ষান্মাসিক প্যাকেজ 222 টাকা ডিসকাউন্টে 777 টাকায় পেয়ে যাচ্ছেন। এক প্যাকেজে আপনি কিন্তু সকল চাকরির প্রস্তুতি নিতে পারবেন যে কোনো একটি প্যাকেজে। এছাড়া 130 দিনে 47তম বিসিএসের পূর্ণাঙ্গ প্রস্তুতির নতুন একটি রুটিন প্রকাশিত হয়েছে, যেখানে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 1 সেপ্টেম্বরে। বার কাউন্সিলের যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কিন্তু একটি প্রিলি প্রস্তুতির রুটিন শুরু যাচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। এছাড়া লাইভ রিটেনে প্রতি বৃহস্পতিবার এনটিআরসি এর লিখিত জব সলিউশন পরীক্ষা চলছে, এটি প্রতি বৃহস্পতিবার হবে এবং এটা আগামী 5 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। মোট পরীক্ষা থাকবে 15টি। রাইট, সেই কুইজটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? 4টি অপশন দেখতে পাচ্ছেন আপনারা: ইংলাক সিনাওয়াত্রা, থাকসিন সিনাওয়াত্রা, পেতংতাং সিনাওয়াত্রা এবং সুলতান সিনাওয়াত্রা। সঠিক উত্তরটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। নাদিয়া সুলতানা, বিহারিনী, মিঠু সহ অনেকে কমেন্ট করেছেন আগের প্রশ্নটির। সে সময় আমরা চলে গেছিলাম, আপনাদের উত্তরটি সেই সময় পড়া হয়নি। যারা উত্তর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উত্তর সঠিক হয়েছে, অধিকাংশ যেটি দেখতে পাচ্ছি অপশন কয় উত্তর করেছেন। এই প্রশ্নটিও আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটিরও সঠিক উত্তরটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। থাইল্যান্ডের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, তার নাম কি? 4টি অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সঠিক উত্তরটি আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। রাইট, আমি উত্তরটি বলে দিচ্ছি। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে পেতংতান সিনাওয়াত্রা। অপশন গয়, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী এবং ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। তিনি বর্তমানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, আমাদের লাইভ এমসি উইকলি বুলেটিনের আজকের এই 79তম পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।